বিশ্বকাপের নবম দিনে বাদ পড়েছে দুইটা দল, হাইতি এবং তুর্কিয়ে। সবচেয়ে বড় ঘটনাটা সম্ভবত তুর্কিয়ের বিদায় পড়াটা। তবে এই বিশ্বকাপের নবম দিন দেখেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার উত্থান, নতুন উত্থানের গল্প। কিন্তু এই সব ছাপিয়ে আমরা আসলে কথা বলতেই চাই ব্রাজিল দলকে নিয়ে। ব্রাজিলের বিশ্বকাপটা সম্ভবত শুরু হলো এবার। আপনাকে ওয়েলকাম করছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। ব্রাজিলের জন্য, ব্রাজিলের সমর্থকদের জন্য একটা দুর্দান্ত দিন, যেটার অপেক্ষা ছিল আসলে পুরো ব্রাজিল। কারণ ফার্স্ট ম্যাচটা শুধু ব্রাজিল নাকি বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরাও তারাও তো আসলে নিজেদেরকে ব্রাজিলের পার্টি মনে করে, এবং বাংলাদেশের যারা সাপোর্টার রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার, তারা আসলে ওই দলের একটা গুরুত্বপূর্ণ অংশই নিজেদেরকে বলে মনে করে। ফার্স্ট ম্যাচটা ড্র হলো, এক্সপেকটেশন ফুলফিল ব্রাজিল করতে পারেনি, ব্রাজিলের খেলা কারোর পছন্দ হয়নি। আজকে হয়তো বা খেলার ধরন নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে, বাট দিন শেষে ব্রাজিল একটা কনভিন্সিং উইন পেয়েছে, এবং যেই উইনটা পাওয়ার ফলে কী হচ্ছে, ব্রাজিল কিন্তু এখন এই গ্রুপের টপে উঠে গেছে জাস্ট গোল ডিফারেন্সের কারণে। ইকুয়েশন মেলানোর সময় তার মানে হয়ে গেছে, দুটো করে ম্যাচ গ্রুপ স্টেজে শেষ হয়ে গেছে। এই গ্রুপের এখনও বাকি আছে একটা ম্যাচ, সেই সমীকরণ তো থাকছেই। কিন্তু আমি একটু মজার কথাই বলতে চাই। আমি কয়েকটা ছবি দেখছিলাম টিএসসিতে ব্রাজিল সমর্থকদের সেই উদযাপন, অথবা ড্যাফোডিল ইউনিভার্সিটির, যেটা একেবারে ট্রেডমার্ক হয়ে গেছে বাংলাদেশের, আর্জেন্টাইন ফ্যানরা নিজেদের ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন। ওটা যেমন দেখেছি আমরা সেদিন মেসির হ্যাটট্রিকের পর, তো বিশ্বজুড়ে খবর হয়েছে। এখন দেখলাম ব্রাজিল সমর্থকেরাও তার দ্বিগুণ উৎসাহ নিয়ে সেখানে উদযাপন করছেন। ব্রাজিল সমর্থকদের এই উদযাপনটা এতদিন বোধহয় বাকি ছিল। মানে বিশ্বকাপ তো তাদের আগে শুরু হয়েছে, তারা আগে ম্যাচ খেলছে, এরপরে গিয়ে মানে ওই ড্রয়ের হতাশা, খেলতে ভালো না পারা, আর্জেন্টিনাকে খুব ভালো করতে দেখা, ব্রাজিল আর্জেন্টিনার যে দ্বৈরথটা, মানে সেখান থেকে এখন বোধহয় আমরা একটু সমানে সমানে আসতে পারলাম, যতই হাইতি হোক না কেন। সেইটার কারণটাই হচ্ছে আসলে ব্রাজিলের এমন মানে বড় ব্যবধানে জয়, 3-0 ব্যবধানের জয়, ফার্স্ট হাফে 3টা গোল আদায় করে নেয়া। তো সেসব কারণে আসলে ওই ব্রাজিলের যারা সাপোর্ট যারা করছেন, বা ব্রাজিল টিমের মধ্যেও কিন্তু ওই মোমেন্টাম পিক করার যে ব্যাপারটা, এটা কিন্তু ব্রাজিল পেয়ে গেছে। ব্রাজিলের এমন একটা মোমেন্টের দরকার ছিল, যে মোমেন্টটা তারা আলটিমেটলি পিক করেছে এই হাইতির এগেনস্টে জয় দিয়ে। এটাই আসলে ব্রাজিলের জন্য সবচেয়ে পজিটিভিটি। আপনারা যা চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান, ভালো হচ্ছে। হ্যাঁ, আমরা বরং এবার একটু কাঠখোট্টা আলাপের দিকে যাই। এসব আলাপ তো আমরা খুব বেশি করার সুযোগ পাই না। ব্রাজিলের এই ম্যাচটার যদি আমরা একটু কাটাছেড়া করার চেষ্টা করি, মানে কার্লো আনচেলোত্তি আমাদেরকে সারপ্রাইজ করেই যাচ্ছেন, কিন্তু 11টায় এবার আমরা সারপ্রাইজড হই নাই। আমরা এর আগে ব্রাজিলের প্র্যাকটিস কভার করার পরে যা বুঝেছি যে 11টা তিনি নামাতে চাইছিলেন, সেটা আমরা ঠিকঠাক মতো প্রেডিক্ট করতে পারি। ইনফ্যাক্ট আমরা 3-0 স্কোর লাইনে প্রেডিক্ট করেছিলাম আমাদের প্রিভিউতে। আপনারা যারা বলেন যে আমাদের প্রিভিউ মানে প্রেডিকশন মেলে না, এটা দেখতে পারেন। আবার মরক্কো আর ব্রাজিল ম্যাচের প্রেডিকশনও করেছিলাম যে ড্র হবে, ওটাও মিলেছে। যেটা মিলছে সেটা নিয়ে কথা বলতে, যেটা মিলছে না সেটা নিয়ে আপনারাই কথা বললেন, সমস্যা নেই। যাই হোক, ব্রাজিলের এই 11টা আমার কাছে মনে হয়েছে অনেক স্টেবল আগের ম্যাচের তুলনায়। আজকের এই ম্যাচে দেখেন যে লুকাস পাকেদা পর্যন্ত ভালো করেছেন। মানে যদিও দলটার নাম হাইতি, মানে এই যত আলোচনা বিশ্লেষণ যাই করেন না কেন, সব কিছু না এই জায়গায় গিয়ে ঠেকবে যে হাইতি, দলটার নাম হাইতি। বাট দিন শেষে কি বিশ্বকাপে যখন সেরা 48 দলের একটা হয়ে হাইতি আসে, তখন আসলে সেই আলোচনাটা করাটা হচ্ছে যুক্তিযুক্ত হয় না ইন এ সেন্স। হ্যাঁ, ব্রাজিল যদি আপনার দেখা যেত 1-0 গোলে জিতেছে, তাহলে আপনি হয়তো সেই আলোচনা করতে পারতেন ব্রাজিলের খেলা কি আসলে লাইনে আছে কি না। ব্রাজিল তো এখানে একটা কনভিন্সিং উইন আসলে পেয়েছে। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে তো আমার মনে হলো কার্লো আনচেলোত্তি বেশ কিছু চেঞ্জ করে তিনি হচ্ছে ওই জায়গায় ওই মানে দূরের লক্ষ্যটাকে সামনে রেখে তখন তিনি হচ্ছে গেম টাইম দেয়া, বাকিদের কি অবস্থা সেটা মানিয়ে নেওয়া, ওই ইন্টেনশনটা বা ওই অ্যাটেম্পটায় কিন্তু তিনি চলে গিয়েছেন। সো এখানে আসলে হাইতিকে ছোট করে দেখার কিছু নাই। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে যে আপনার ব্রাজিল তারা মানে পুরো ম্যাচটাকে ব্রাজিল 2টা হাফে আলটিমেটলি ভাগ করতে পারে। ফার্স্ট হাফ নিজেদের সবটুকু দিয়ে খেলা, সেকেন্ড হাফে অনেক কিছুর আসলে ইকুয়েশন মেলানো, সেই কাজটা কার্লো আনচেলোত্তি এখনও করছেন। ব্রাজিলের শুরুটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে খুবই নির্বিষ শুরু ছিল। ব্রাজিলের পরে 20 মিনিটসের ভেতরে একটা গোল আদায় করে নিয়েছে। ব্রাজিল অফসাইডে একটা গোল বাতিল হয়েছে। ব্রাজিলের 20 মিনিটের ভেতরে গ্রুপ স্টেজে গত বিশ্বকাপে একটা গোলও ছিল না, এবং এইবার তারা সেই কাজটা পেরেছে যখন তারা 20 মিনিটসের ভেতরে যে গোলটা পেয়েছে। মাতিয়াস কুনিয়ার লাকি গোল, স্ক্র্যাপি গোল, কিন্তু সেই গোলে ভিনিসিয়াস জুনিয়র একটা অবদান। ভিনিসিয়াস জুনিয়র থেকেই শুরু হলো। ভিনিসিয়াস জুনিয়রের ওই শটটা থেকে রিবাউন্ড, তারপরে ঘুরে ফিরে মাতিয়াস কুনিয়ার পায়ে লেগে বলটা ভেতরে গেল। এরপর মাতিয়াস কুনিয়া দেখালেন যে না, তিনি আসলে নিজেও পারেন, এবং পারেন সেটা দুর্দান্ত এক গোল করে তিনি ওই সেলিব্রেশন করলেন। মাতিয়াস কুনিয়ার ইনক্লুশনটা দলে যে ঠিকঠাক ছিল, সেটা কার্লো আনচেলোত্তির যে সিদ্ধান্ত, তার প্রমাণ তিনি রেখেছেন। এবং আমাদেরকে সম্ভবত এটাও বলছেন যে ইগোর তিয়াগোর জন্য এখন এই দলে মানে সুযোগ পাওয়াটা কঠিন হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের বাকি সময়টাতে। এই যে ভিনিসিয়াস
ভিনিসিয়াস একদিক থেকে দুর্ভাবনা কমাচ্ছেন, চিন্তা কমাচ্ছেন কার্লো আনচেলত্তির, কিন্তু তার ঠিক বিপরীত পাশটায় কিন্তু কার্লো আনচেলত্তিকে আজকে একটা টাফ টাইম ফেস করতে হয়েছে যখন রাফিনিয়া তিনি আসলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন। একদিকে নেইমার হচ্ছে খেলবে বা নেইমারকে স্কটল্যান্ড ম্যাচে পাওয়া যাবে, সেটা যেমন একটা সুসংবাদ, একই সাথে আপনি কখনোই রাফিনিয়ার সার্ভিসটা আসলে মিস করতে চাইবেন না, এবং সেখানে কিন্তু কোনো বডি কন্ট্যাক্ট হয়নি, তার মানে বোঝাই যাচ্ছে সেই হ্যামস্ট্রিং ইনজুরি যেটার কারণে মার্চে যে ইনজুরিতে তিনি পড়েছিলেন, যেটার কারণে বার্সেলোনার হয়ে সিজনটা তিনি এন্ড করতে পারেন নাই, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালও তিনি খেলতে পারেন নাই। একই জায়গায় ধারণা করা হচ্ছে রাফিনিয়া তিনি আবারও চোটে পড়েছেন, এবং রাফিনিয়ার ডাগ আউটে বসে থাকা যেসব সিন আমরা দেখলাম, দ্যাটস নট এ গুড সাইন। আবার নেইমার যখন ফিরেন তখন হচ্ছে নেইমারকে কি আপনি শুরু থেকে ফেরাবেন নাকি হচ্ছে শেষ দিকটায় নেইমারকে ইউজ করে, কারণ লাস্ট ম্যাচটাও কিন্তু ব্রাজিলের স্কটল্যান্ডের এগেইনস্টে এবং সেই ম্যাচে ইকুয়েশন আছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ইকুয়েশন রয়েছে, এরপর হচ্ছে যে আপনার নেইমারের সার্ভিসটা লং রানেও তো ব্রাজিল সিকিউর করতে চাইবে, ওটার ইকুয়েশনটাও কিন্তু স্পেশালি আরো বেশি চাইবে, কারণ রাফিনিয়া থাকবেন না, তো নেইমারকে এখন প্রপারলি আসলে ইউজ করতে চাইবেন। কারণ যতই মাতিয়াস কুনিয়া গোল করুক না কেন, যতই ইগোর তিয়াগো সাইড বেঞ্চে বসে থাকুক না কেন, এনরিককে নিয়ে কোথায় একটা ব্রাজিল সমর্থকদের ভিতরে ভরসা আছে, এবং ব্রাজিল ফ্যানরা চানই যে এনরিক খেলুক। এটা কিন্তু একটা জাতীয় চাপ বলা যেতে পারে। মানে নেইমারের পর যদি ব্রাজিলের এই টিমে কাউকে সুপারস্টার মনে করা হয়, বা মানুষ যাকে মনে করে ও আমাদের ভবিষ্যতের তারকা হবে, ভিনিসিয়াসও না, লিটারেলি আমার কাছে মনে হচ্ছে ওই ইয়েটা না এখন শিফট হয়ে গেছে এনরিকের কাছে। মানে ভিনিসিয়াস তো পারফর্মার, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু আপনার দেখেন মানে এনরিক যখন মাঠে নামছেন, এনরিক যখন গোলটা মিস করছেন, আমরা ফ্যান জোনে দেখছিলাম, গ্যালারির ওই উল্লাসটাও আমরা দেখেছি, ওদের হতাশাটা আমরা দেখেছি, মানে ওই সাউন্ডটা না একটা মেসমারাইজিং একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, মানে এই যে নামলো। এনরিকের পোটেনশিয়াল নিয়ে কখনো আসলে কারোর তেমন কোনো প্রশ্ন ছিল না। আমি একটা ওয়াইল্ড প্রেডিকশন করি আপনাকে, ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে চায়, যেটা এখনও খুব দূরের স্বপ্ন আমার কাছে মনে হচ্ছে, বিশ্বকাপ জিতলে এই এনরিকের কাছ থেকে আপনি গোল পাবেন না হইলেও 4টা, এর নিচে আপনি বিশ্বকাপ জিততে পারবেন না। এনরিক যদি 4 গোল করে দেন তাহলে আপনার কাছে মানে বেসিক্যালি একটা জুলিয়ান আলভারেজ টাইপ ব্যাপার আপনাকে এখানে আবিষ্কার করতে হবে। কিন্তু ব্যাপারটা তো আর যত সহজে বলা গেল তত সহজে আসলে করা যায় না। ব্রাজিল পরের ম্যাচে হয়তো সেটা টের পাবে। স্কটল্যান্ড তাদের প্রতিপক্ষ, যে স্কটল্যান্ড ব্রাজিলের সঙ্গে যখন খেলবে তখন তাদের জয়টাই দরকার হবে, হয়তো একটা পয়েন্টও যথেষ্ট হতে পারে। এই স্কটল্যান্ডের ম্যাচ নিয়ে আজকে তাদেরও ম্যাচ ছিল, সেটা নিয়ে আমরা কথা বলবো, তবে সময় গেলে কিন্তু একটা বিরতিতে যাওয়ার সাথেই থাকুন। স্কটল্যান্ড আর মরক্কোর ম্যাচে যারা দেখেছেন 71 সেকেন্ডে 1 গোল হয়েছে, তারপর অনেকে হয়তো ভেবেছিলেন যে মরক্কো উড়িয়ে দেবে স্কটল্যান্ডকে, কিন্তু শেষমেশে এই প্রেডিকশনটাও কিছুটা হলেও কাজে লেগেছে। আমি বলছিলাম যে স্কটল্যান্ড আপনাকে এত স্পেস দেবে না যত স্পেস তো ব্রাজিল দিয়েছে। মরক্কো ফ্যান্টাস্টিক স্টার্ট করেছে, কিন্তু স্কটল্যান্ড বোধহয় ব্রাজিলকে একটা বার্তা দিয়ে রেখেছে। মানে হাইতির সঙ্গে ব্রাজিল যেভাবে ম্যাচ বের করেছে, ধরেন কখনো কখনো ভিনিসিয়াসকে দেখলাম যে হাইতির ফুটবলাররা একটু হাই লাইন ডিফেন্ডিংয়ে গিয়ে ট্যাকেল করার চেষ্টা করছে, তাতে লাভ কী হচ্ছে, ওই উপর দিয়ে বল যাচ্ছে, ভিনিসিয়াস যেহেতু সবার আগে ধরতেছেন। স্কটল্যান্ড তো এই কাজ করবে না, স্কটল্যান্ড তো আপনাকে স্পেস দেবে না, এবং স্কটল্যান্ডের কাছে ব্যাপারটা দেখেন, তৃতীয় হয়ে তারা পরের রাউন্ডে যেতে চাইবে, এবং সেটার জন্য তাদের ব্রাজিলের সঙ্গে হার এড়ানোটা প্রয়োজন পড়বে হয়তো। এই জায়গায় গ্রুপের এখন যে ইকুয়েশন রয়েছে, ব্রাজিল সবার উপরে, মরক্কোরও আসলে 4 পয়েন্ট, এর পরের পজিশনে মরক্কো রয়েছে, স্কটল্যান্ড রয়েছে 3 পয়েন্ট নিয়ে 3 নম্বর জায়গায়। সুতরাং স্কটল্যান্ড আলটিমেটলি তাদের শেষ অস্ত্রটা দিয়ে ঘায়েল করতে চাইবে ব্রাজিলকেই। মরক্কোর ব্যাপারটা খেয়াল করেন, মরক্কো যখন ওই প্রথম মিনিটেই আমরা যদি বলি, অলমোস্ট যখন দ্বিতীয় মিনিটে ঘড়ি কাটাটা গেছে, তখনই সাইবারি আরও একবার তিনি যেই গোল করলেন, মানে ওয়ান্ডারফুল। বা আমরা তো একসাথেই ম্যাচটা দেখছিলাম, খালি ওর জাস্ট ফিনিশিংটা আমরা দেখলাম, ব্রাহিম দিয়াজের সাপ্লাই, সেখান থেকে যে একটা কুইক ফিনিশিং তিনি করলেন, বোঝা যায় তাকে কেন আসলে বায়ার্ন মিউনিখ দলে নিয়েছে, মানে নেওয়ার চেষ্টা করছে আমরা এইভাবে যদি বলি। এই যে সাইবারি যে গোল করলেন, পরপর 2টা গোল করলেন বিশ্বকাপে, ব্রাজিলের সঙ্গে করেছিলেন, এখানেও করেছিলেন, ব্রাজিলেরটা চমৎকার ফিনিশিং ছিল, আর এটা হি ওয়েন্ট ফর পাওয়ার। আমার মনে হয় আপনার ব্রাজিলেরটা থেকে আজকে ম্যাচের দ্বিতীয় মিনিটে, মানে আপনি বল পেয়েছেন একটা বাইলাইনের একটু আগে, আপনি এমন গতিতে শট করেছেন যেটা গিয়ে জালে আটকে আছে, ওটা মানে ওই বল পড়েও নাই নিচে,
আরও একবার ব্রাহিম দিয়াজের সেই পাস থেকে, মানে যেই কম্বিনেশন মরক্কোকে গোল পাইয়ে দিয়েছে প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে, সেই একই কম্বিনেশন তাদেরকে গোল পাইয়ে দিল স্কটল্যান্ডের সঙ্গে। এরপরে গিয়ে ম্যাচের সময় যত গড়িয়েছে স্কটল্যান্ড আত্মবিশ্বাসী হয়েছে, স্কটল্যান্ড শেষে গিয়ে চেষ্টা করেছে, বেশ কিছু সুযোগ তারা হাত ছাড়াও করেছে, একটা পেনাল্টির আবেদন ছিল, এবং তারপর সেখান থেকে মরক্কো ম্যাচটা জিতে ফিরলো এবং জেতাটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখন তারা তাদের কাজ সেরে ফেলেছে। দুইটা ম্যাচ থেকে 4 পয়েন্ট, আপনি বলতে পারেন পরের রাউন্ডে তারা থ্রু। এখন তাদের ব্যাপারটা হচ্ছে মরক্কোর পার্সপেক্টিভে যদি দেখি, আমরা মরক্কোর সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম, মানে ওনারা সুপার হ্যাপি, বলছেন যে স্কটল্যান্ডের সঙ্গে হয়তো খেলাটা আমরা যেভাবে ব্রাজিলের সঙ্গে খেলছি ওভাবে খেলতে পারিনি, এটাই হবে যখন স্কটল্যান্ড বা এই টাইপের দলের সঙ্গে মরক্কো খেলবে, তাদের জিততে আরও বেগ পাইতে হবে, বরং বড় দলের সঙ্গে তারা ভালো করবে বলে আমার বিশ্বাস। এবং ব্রাজিলের হচ্ছে যে আপনার মরক্কোর সাথে তারা যেই টাফ টাইম ফেস করেছে, স্কটল্যান্ডের সাথে মনে হচ্ছে তেমনই বা তার থেকে বেশি টাফ টাইম ব্রাজিলের আসতে পারে, কারণ স্কটল্যান্ডকে ধরেন আপনি 2টা ম্যাচে কিন্তু স্কটল্যান্ডকে আপনি মানে ফেলে দিতে পারবেন না। আজকের ম্যাচটা তারা মরক্কোকে ওই যে প্রথম মিনিটে আপনার গোলটা কনসিড করলো তারা, এরপর কিন্তু পুরো ম্যাচে যে খুব বড় সুযোগ বা খুব বড় ব্ল্যান্ডার স্কটল্যান্ড করে ফেলেছে, সেটাও কিন্তু আসলে এই ম্যাচটার মধ্যে হয়নি। ইনফ্যাক্ট তারা সামটাইমস নিজেদেরকে আনলাকি ভাবতে পারে, তাদের বেশ কিছু অ্যাটেম্প ছিল, তবে দিন শেষে হচ্ছে স্কটল্যান্ডেরও এখনও সুযোগ রয়েছে, তারা এই ব্রাজিলের সাথে সেই সুযোগটাই কমপ্লিটলি আসলে কাজে লাগাতে চাইবে। ব্রাজিলের এবার যেটা সুবিধা হয়েছে, তারা যখন এই হাইতির সঙ্গে ম্যাচ খেলতে রয়েছে তার আগে তারা মরক্কোর ম্যাচের রেজাল্টটা জানে এবং নির্ভর যে ঠিক আছে মরক্কো 1-0 গোলে জিতেছে, আমি যদি 2-0 জিতি তাহলে আমি গ্রুপ চ্যাম্পিয়ন। শেষ ম্যাচে যখন ব্রাজিল খেলতে নামে তখন তারা গ্রুপের শীর্ষ দল হিসেবে নামবে। এইটা অনেক সময় মনস্তাত্ত্বিক জায়গায়, বিশ্বকাপের মতো জায়গায় আরও বেশি প্রভাব রাখে। স্কটল্যান্ড আর ব্রাজিলের ম্যাচ তো একপাশে থাকলোই, কিন্তু পরে যখন মরক্কোর খেলা হবে হাইতির সঙ্গে, ওই ম্যাচের টাইমিং আবার একই সময়, সো ওইখানে এই ব্যাপারটা থাকবে না, দুইটা একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। ওই সময় নির্ধারিত হবে যে কে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, কে যাবে গ্রুপ রানার্স আপ হয়ে, তৃতীয় দল যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা বুঝতে পারবো আরও পরে। আর কেন গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন দলটা ধরে নিতে পারেন খেলবে জাপানের সঙ্গে অথবা সুইডেনের সঙ্গে গ্রুপ রানার্স আপের খেলা পড়ার কথা নেদারল্যান্ডসের বিপক্ষে। আবার এইখানে দুইটা ব্যাপারও আছে যে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে এবং গ্রুপ রানার্স আপ হয়, তাহলে ব্রাজিলকে এই ইউএস ছেড়ে খেলতে যেতে হবে মেক্সিকোতে, আর সেখানে একটা ভ্রমণের ব্যাপার থাকবে, পুরো টুর্নামেন্টে তার একটা প্রভাব থাকবে। এইটা যে কোনো মূল্যে ব্রাজিল এড়াতে চাইবে, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিলের খেলা পড়বে আবার এই ইউএসএতেই, এবং সেটা হচ্ছে যে আপনার রাউন্ড অফ 32 ম্যাচ হিউস্টন, যারা ওই ইকুয়েশন মিলিয়ে হিউস্টনের টিকিটটা কেটে রেখেছেন, তারাও চাইবে কার্লো আনচেলত্তির এই দল যেন তাদেরকে হতাশ না করেন। আপনি নিজের কথা বলতে চাইছেন? অবশ্যই, কারণ রাউন্ড অফ 32-তে তো আমাদের তেমন একটা পরিকল্পনা রয়েছে যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। আমাদের যে পরিকল্পনা, যে রুট প্ল্যান, সেই প্ল্যান আবার এইভাবে করা, তো ব্রাজিল যদি এই পাশ দিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে যায় তাহলে আমাদের আবার প্ল্যান অন্যভাবে পরিবর্তন করতে হতে পারে। যাই হোক, আমরা এবারে আরও একটা বিরতি নিচ্ছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে, এরপর ফিরে আমাদের কথা হচ্ছে অন্য আরও একটা গ্রুপ নিয়ে, যেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চলে গেছে রাউন্ড অফ 32-তে, ইউএসএ রাউন্ড অফ 32-তে। কিন্তু আমার মনে হয় এই গ্রুপের সবচেয়ে বড় খবর হচ্ছে তুর্কির বাদ পড়ে যাওয়া গ্রুপ স্টেজ থেকে। 2002 সালের পরে বিশ্বকাপ খেলতে এসে যে এক আবহ নিয়ে তুর্কি এই ইউএসএতে প্রবেশ করেছিল, সেই ছবিগুলো আমরা দেখছিলাম, আমরাও তুরস্কের সমর্থনও দিচ্ছিলাম। আমার যেমন আমার ছোটবেলা থেকেই তুরস্ক মানে টিমটাকে ভালো লাগে। এই টিমটা বিগ টাইমে আবারও হতাশ করলো। 2016-এর ইউরোতে ডার্ক হর্স ধরা হচ্ছিল, পারে নাই। 2020-র পরে যে 21-এর ইউরো, 2024 প্রতিবার তারা ডার্ক হর্স থাকে, কিন্তু ডার্ক হর্সের তকমাটা নিয়ে তুর্কি যেন আর পারেই না। আর এই জেনারেশনের ফুটবলাররা বিগ টাইম ফ্লপ মেরে গেল। আর্দা গুলার, কেনান ইয়েলদিচ, তাদের হচ্ছে এবারের বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায়টাও নিশ্চিত হয়ে গেছে, কারণ তুর্কি তারা হেরে গেছে প্যারাগুয়ের এগেনস্টে, যেই প্যারাগুয়ে আবার 10 জনের দল নিয়ে আসলে খেলছিল। দেখছিলাম যে 2 ম্যাচে তাদের XG 3.5, মানে তাদের অ্যাটলিস্ট 0.5 বাদ দিলাম, 3টা গোল পাওয়ার কথা ছিল XGর হিসাবে ওই মানদণ্ডে, সেখান থেকে তারা কোনো গোল করতে পারলো না এবং ম্যাচ শেষে এক একজন ফুটবলার মাটিতে লুটিয়ে কাঁদছেন। আর কী বা করবেন, মানে এইখানে বিশ্বকাপে এসে হাইতির পরে দ্বিতীয় দল হিসেবে সবার আগে বাদ পড়ে যাওয়াটা, এটা তো মানে এবং এই স্কোয়াড শক, ঠিক আছে, এই স্কোয়াড নিয়ে মানে লিটারালি ধরেন আর্দা গুলার, কেনান ইয়েলদিচ, হাকান চালানোলু, মারে দেমিরাল, ইউ নেম ইট। চিন্তা করেন লাস্টের দিকে ওই দেমিরালের চেহারাটাই দেখেন না, মানে ওই দিকটায় তাকানো যাচ্ছিল না। মিগুয়েল আলমিরারের রেড কার্ড তো এই ম্যাচের সবচেয়ে বড় আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তাই ছাপিয়ে তুর্কি এর বিদায়টা নিয়ে কথা বলতে হচ্ছে। আলমিরার রেড কার্ড দেখলেন কেমন ভাই?
মানে ওইটা তো ছিল আপনার প্রেস্তিয়ানি ল বা ভিনিসিয়াস ল। কাহিনীটা তো করেছিল আসলে প্রেস্তিয়ানি, হ্যাঁ, আর ওটা শিকার হয়েছিলেন হচ্ছে গিয়ে ভিনিসিয়াস। আমার কাছে কেন ভিনিসিয়াস ল মনে হয়, ভিনিসিয়াস যদি ওই তাড়াহুড়া করে গিয়ে রেফারির কাছে কমপ্লেন না করতেন, এটা নিয়ে কোনোদিনও কোনো ঘটনা ঘটতো না। ভিনিসিয়াস জুনিয়র যে ভোকাল, বর্ণবাদী ব্যাপার নিয়ে, সেই ভোকাল হওয়ার পরে অর্ধেক দুনিয়ার মানুষের গালমন্দ তিনি খান, তারপরেও ভালো কাজ করেন করে গালমন্দ খান। এইটা আমরা অনেক সময় বুঝি না। যাই হোক, তার অন্যান্য আচরণ নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা উপেক্ষা করে এই লোক এই ল স্ট্যাবলিশ করিয়ে ছেড়েছেন এবং এখন সেই লতে মিগুয়েল আলমিরন ধরা খেয়ে গেছেন। এই পারাগুয়ে হয়তো তুর্কিয়ে বাধা উতরে গেছে, কিন্তু এই পারাগুয়ে আলমিরন ছাড়া পরের ম্যাচ উতরাবে কী করে? ইটস ভেরি ভেরি টাফ। তবে আপনি চিন্তা করেন এই প্যারাগুয়ে হচ্ছে কি আপনার ম্যাচের একেবারে শুরুতে তারা লিডটা নিয়ে নিয়েছিল 71 সেকেন্ডে, যেটা আমরা ধরছিলাম যে এবার বিশ্বকাপের quickest goal, ওটা টপকে গেছে, এই পাশে টপকে গেছে। তার মানে হচ্ছে 65 সেকেন্ডের মধ্যে সেই গোলটা হয়ে গেছে। ওই প্যারাগুয়ে হচ্ছে আপনি ওইটা ভাবেন, ওই প্যারাগুয়ে হচ্ছে ফার্স্ট ম্যাচটায় তারা কিভাবে খাবি খেলো। সেখান থেকে তারা এই ম্যাচের শুরুতে যখন ওই মোমেন্টামটা তারা পিক করলো, এরপর আলমিরনের রেড কার্ডটার পরও দিন শেষে তারা তুর্কিয়াকে আটকে রাখতে সামর্থ্য হয়েছিল এবং এর ফলে কি হয়েছে, এই গ্রুপটা কিন্তু এখন কিছুটা হলেও ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ইউএস এর কথা আপনি ধরতে পারেন, 2 আর 3 নম্বর পজিশনটা এক্স্যাক্টলি। কারণ ইউএসএ তো হচ্ছে গিয়ে আপনার 1930 সালের পর তারা একটা হিস্ট্রি করে ফেলেছে। তারা ওয়ার্ল্ড কাপে 2টি ম্যাচ জিতেছে এবং আমি ফক্সের শোটা লিটারেলি তখন ম্যাচের পর দেখছিলাম, যখন জলাতান ইব্রাহিমোভিচকে তাদের যে হোস্ট রয়েছেন সেই আপা প্রশ্ন করলেন ইউএসএর পক্ষে কি বিশ্বকাপ জেতা সম্ভব, ইব্রাহিমোভিচ একটু ভেবে আসলো, বলেন ইয়েস। হ্যাঁ, ইয়েস। এবং অ্যাজ এ টিম যেভাবে পারফর্ম করছে, আবারও সেই ওন গোল কপাল খুললো, তারপরে আর একটা গোল এলো, সেখান থেকে ইউএসএ 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারালো। অস্ট্রেলিয়াকে হারানো ইটস সো ডিফিকাল্ট, ইভেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পর্যন্ত খাবি খেয়েছে গতবার। কারণ ফিজিক্যাল ফুটবলটা আসলে অস্ট্রেলিয়া খেলে থাকে এবং অস্ট্রেলিয়ার এক একটা প্লেয়ারের হাইট তো আজকেও আসলে দেখেছেন সেখানে কতটুকু ডিফারেন্স রয়েছে। তারপরও ইউএসএ ওই জিনিসটাকে পুরোপুরি আসলে এই কারণেই লোকজন বলছেন যে ইউএসএ পক্ষে ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব। কোনো কিছু আসলে মিলিয়ে ফেললেন, বাট এইটা হচ্ছে যে আসলে ইউএসএ দেখা যাক সেই স্বাগতিকরা কতটুকু কি করতে পারে। বাট ডেফিনেটলি ইউএসএর এগেনস্টে যারা খেলতে নামবে তাদের বুঝে শুনে খেলতে নামতে হবে ভাই। আমি আপনাকে শেষ করে দিচ্ছি, দ্য গুড বলেন, দ্য ব্যাড বলেন, দ্য আগলি বলেন, এই 9th ডে। গুড ইজ মাতিয়াস কুনিয়ার নাচ। হ্যাঁ, এইটা হচ্ছে গুড। ব্যাড হচ্ছে যে আপনার ব্যাড না, আমি বলবো হচ্ছে আগলি আলমিরন। হ্যাঁ, আর ব্যাড হচ্ছে যে তুর্কিয়ে যা করলো, এইটার উপরে আর কোনো আসলে এর থেকে খারাপ কোনো কিছু হইতে পারে না। আমি আপনার সাথে মোটামুটি একমত, মানে সহমত ভাই। আপনারা আমাদের সাথে সহমত হলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, দ্বিমত হলেও কমেন্ট সেকশনে জানাতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.